জয় হিন্দ। আজকের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর বাংলার একটি কবিতার নাম ক্রন্দনরতা জননীর পাশে। আমরা এর পূর্বে একটা পার্ট তোমাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেখানে আমরা এই কবিতার প্রেক্ষাপট এবং কবির লেখা সম্পর্কে কিছু আলোচনা করেছি। আজকে আমরা মূল কবিতায় প্রবেশ করছি। আগে একটু পাঠ করে নিই কবিতাটি। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? তাহলে কবিতাটি কে লিখেছেন? লিখেছেন মৃদুল দাশগুপ্ত। আমরা আগের দিন দেখেছিলাম কে লিখেছেন? মৃদুল দাশগুপ্ত। তার কাব্যগ্রন্থের নাম কি? ধানক্ষেত থেকে। কাব্যগ্রন্থের নাম কি? ধানক্ষেত থেকে। লিখেছেন কে? মৃদুল দাশগুপ্ত। কবিতাটা কি ধরনের কবিতা? পড়েই বোঝা গেল, প্রতিবাদী কবিতা। কবিতাটা কি ধরনের কবিতা? প্রতিবাদী কবিতা। এটা কিন্তু রোমান্টিক কবিতা নয় বা প্রকৃতি প্রেমের কবিতা নয়, এটা চূড়ান্ত প্রতিবাদী বা বিদ্রোহের কবিতা। তাহলে দেখো লাইনগুলো অ্যানালাইসিস করা যাক। ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা কথার অর্থ যে কান্না করছে এমন মহিলা। এখানে মহিলা মানে মা। ক্রন্দনরতা জননীর পাশে অর্থাৎ কান্না করছে এমন স্ত্রীলোক। তাহলে সেই স্ত্রীলোককে মা। এখানে মা মানে কি? দেশ মা। এখানে মা মানে কি? দেশ মা বা স্বদেশ মাতা। তাহলে ক্রন্দনরতা জননীর পাশে অর্থাৎ কান্না করছে এমন মায়ের পাশে, অর্থাৎ কান্না করছে এমন দেশ মায়ের কাছে। তাহলে দেশ মায়ের পাশে, এখানে দেশ তো একটা ভূখণ্ড, সে কি কাঁদতে পারে? না, সে কিন্তু কাঁদতে পারে না। কান্না করে কে? এই দেশ মায়ের বক্ষে বাস করছে যে সমস্ত মানুষ, তাদের মায়েরা, তাদের মায়েরা, তাদের স্ত্রীরা, অর্থাৎ কবি তাদেরকে মা বলে সম্বোধন করেছেন। এখানে কিন্তু আবার বলছি মা মানে দেশ মা, কিন্তু দেশ মা তো কান্না করতে পারে না। কান্না করে কারা? এই দেশের মায়েরা। দেশের মায়েরা। মেয়ে মানেই মা। আমাদের ভারতীয় পরম্পরায় মেয়ে মানে কি? মা। মেয়ে লোক হলেই সে মা, একমাত্র নিজের স্ত্রী বাদে সবই কি? মা। এরকম ভাবা হয় ভারতীয় পরম্পরায়। কি বলা হয়েছে? ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি। এখন মানে কখন? আগের দিনে কিন্তু কবিতার প্রেক্ষাপটটা আমি বলেছিলাম। এই কবিতার প্রেক্ষাপট কি? সিঙ্গুর এবং নন্দীগ্রামে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে কৃষকদের সঙ্গে, ভূমিপুত্র কৃষকদের সঙ্গে সরকার পক্ষের বা সরকারের পুলিশ এবং গুন্ডা বা হারমাত বাহিনীর যে বিবাদ বাধে, সেই বিবাদে 14 জন কৃষক শহীদ হন। 14 জন কৃষক কোথায়? নন্দীগ্রামে শহীদ হন। এই যে তারা মারা যান, এই মুহূর্তে দেশমাতা কান্না করছেন। তাই দেশমাতার পাশে কবি এসে দাঁড়িয়েছেন। কবি কেন দাঁড়িয়েছেন? কারণ কবির মধ্যে হিউম্যানিটি আছে, কবির মধ্যে মানবতা বোধ আছে, কবির মধ্যে দেশের প্রতি প্রেম আছে। তাই কবি কিন্তু দাঁড়িয়েছেন। তাই কি বলেছেন? ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, অর্থাৎ যখন মাতৃভূমি রক্তার্ত, মাতৃভূমি শোষিত, মাতৃভূমি বঞ্চিত, মাতৃভূমি লাঞ্ছিত, সেই সময় যদি আমি না থাকি পাশে, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? লেখেন কারা? লেখকরা। গান কারা? গায়করা। আঁকেন কারা? আর্টিস্ট বা চিত্রশিল্পীরা। এরা সবাই কিন্তু কেউ চিত্রশিল্পী, কেউ সঙ্গীত শিল্পী, কেউ মানে আমাদের লেখক, তারা সবাই কিন্তু একটাই পরিচয়, তারা সবাই মানুষ। কিন্তু কেউ যদি লেখক হয়ে ভাবে আমি মানুষ না, আমি অন্য গ্রহের কোনো এলিয়ান ফিলিয়ান, তা কিন্তু নয়। তারা মানুষই, রক্ত মাংসের মানুষ। তার একটা হিউম্যানিটি আছে, তার একটা মানবিক কর্তব্য আছে, মানবিক দায়িত্ব আছে, কারণ সে দেশ মায়ের বক্ষে বাস করে। কিন্তু অধিকাংশ কবি, অধিকাংশ চিত্রশিল্পী, অধিকাংশ আমরা দেখব যারাই শিল্পচর্চার সঙ্গে আছে, খেলাধুলার সঙ্গে আছে, যারাই হোক না কেন, তারা কিন্তু অনেক সময় যখন ফেমাস হয়ে যায়, তারা ভুলে যায় সাধারণ মানুষের কথা। তারা সরকারের কি ছত্রছায়া আসে, তারা
সরকারের পৃষ্ঠপোষকতা লাভ করার জন্য তারা সরকার যা যা বলে তাই শোনে। তোমরা হীরক রাজার দেশে একটি সিনেমা আছে, সত্যজিৎ রায়ের করা সিনেমাটা দেখে নেবে। সেই সিনেমা দেখবে যে রাজা ভিলেন, রাজা যে সেই ভিলেন, সে যে খারাপ কাজ করে সাধারণত যারা সভাসদ পণ্ডিত এরকম বলে ঠিক ঠিক ঠিক, খারাপ কাজ করলেও ঠিক, ভালো কাজ করলেও ঠিক। ঠিক ওই যে সময় মানে 2006 থেকে 2007, 2006 থেকে 2007 এই যে এই টাইমের মধ্যে যে নন্দীগ্রাম এবং সিঙ্গুরে জনগণকে হত্যা করা হয়েছিল, জনগণকে শোষণ করা হয়েছিল, এই সময় বেশিরভাগ কারা লেখকেরা প্রেমের গল্প নিয়ে লেখা ব্যস্ত, সমাজের সাধারণ কুটিকাটি সমস্যা নিয়ে লেখায় ব্যস্ত। যারা গান গাচ্ছে তারা কেউ রোমান্টিক গান, কেউ স্যাড সং, এসব গান গাইতে ব্যস্ত। যারা আঁকছেন তারা প্রাকৃতিক সৌন্দর্যের ছবি আঁকছেন, কেউ কেউ সুন্দরী মহিলার অবয়ব আঁকার চেষ্টা করছেন। এই যে সমাজে যে কি হচ্ছে, অত্যাচার হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, কৃষককে হত্যা করা হচ্ছে, শোষণ করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে। আগেই বলেছে তাপসী মালিক নামে একটা মেয়েকে তাকে ধর্ষণ করা হয়েছে। এই সমস্ত কুকর্মগুলো যখন হচ্ছে এবং সরকার পক্ষ যে লিড দিচ্ছে বা সরকার পক্ষ সাপোর্ট দিচ্ছে, তার প্রতিবাদ কিন্তু কোনো কবিরা করছে না। তাই এই কবি মৃদুল দাশগুপ্ত তিনি প্রতিবাদ করে এই কথাটি বলেছেন। কি কথা বলেছেন? যে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। অর্থাৎ আঁকা আঁকির কোনো মূল্য নেই। আমরা আঁকি কেন? মানুষের কল্যাণের জন্য, মানুষকে সৌন্দর্য দেওয়ার জন্য। কিন্তু যখন সৌন্দর্য কখন উপলব্ধি করতে পারি? পেটে দুটো দানা পানি আসলে, আর যদি ভয় না থাকে তখন সৌন্দর্য উপলব্ধি করা যায়। এখন ধরো এখন ইংরেজদের আমল চলছে, মনে মনে ভাবো এখন ইংরেজদের আমল চলছে, ইংরেজরা এসে আমাদের মারছে, পিটাচ্ছে, খুব পেটাচ্ছে, আর সেই সময় আমরা কোনো একটা চিত্রশিল্পী একটা সুন্দরী মেয়ের ছবি আঁকতে ব্যস্ত হলো। তো সে পাগল না ছাগল না দায়িত্ববোধহীন। কিন্তু এই যে যখন এই শোষণ হয়, বঞ্চনা হয়, যারা একটু আপার লেভেলে উঠে যায়, তারা সরকার পক্ষ তাদেরকে মাথায় কি করে টুপি পরিয়ে রাখে, বিভিন্ন পুরস্কার দিয়ে, বিভিন্ন কলেজের অধ্যাপক বানিয়ে তাদেরকে একটু কি রেখে দেয়, তাকে ঘুম পাড়িয়ে রেখে দেয়। আর যারা প্রতিবাদী তারা কিন্তু ঘুম পাড়াতে গেলেও তারা ঘুমায় না, তারা জেগে ওঠে এবং সত্য কথা বলে। তো এই মৃদুল দাশগুপ্ত কিন্তু এরকম একজন সত্যবাদী ব্যক্তি। তো তাই এই যে বলেছেন কবি কি, যে তোমরা লিখছো, যে সমস্ত লেখকরা লিখছো, কাদের জন্য লেখা উচিত? মানুষের জন্য লেখা উচিত। যখন প্রচণ্ড অভাব অনটন, সেই সময় ওইসব রোমান্টিক লেখার জায়গা নেই, তখন রোমান্টিক গান গাওয়ার বা স্যাড সং গাওয়ার কোনো সময় নেই, মেয়েদের সুন্দর মুখ আঁকার সময় নেই। সেখানে আঁকতে হবে কি ছবি? প্রতিবাদের ছবি আঁকতে হবে। সেখানে গান গাইতে হবে কি গান? প্রতিবাদের গান গাইতে হবে। আর সেখানে যে লেখালেখি করতে হবে তাও সে প্রতিবাদের কবিতা। নজরুল ইসলামের মতো আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এই যে নজরুল ইসলামের মতো প্রতিবাদী কবিতা, আর আমাদের নচিকেতার মতো প্রতিবাদী গান, আর চিত্তপ্রসাদের মতো প্রতিবাদী ছবি, এইগুলো আঁকতে হবে। তাই কবি মৃদুল দাশগুপ্ত চেয়েছেন আমি যেমন লিখছি, কার জন্য? কৃষকের জন্য, মজুরের জন্য, দেশ মায়ের জন্য। অন্যান্য যারা কবি আছেন, যারা শিল্পী আছেন, যারা সাহিত্যিক আছেন, তারাও আসুন, এর প্রতিবাদ করুন। কার প্রতিবাদ? ওই যে সরকার পক্ষ যে 14 জনকে মেরে ফেলেছে, একটা বোনকে ধর্ষণ করে হত্যা করেছে, আরও অনেক কাণ্ড ঘটেছিল সেই সময়। সমস্ত কিছু তো কবি বলেননি, তবে অনেক মানুষকে সে সময় মারা হয়েছিল। নিহত ভাইয়ের শবদেহ দেখে, এখন যদি আমার ভাইকে কেউ হত্যা করে ফেলে, আর আমি যদি বলি হরে কৃষ্ণ বা হে ভগবান বা হে উপরালা, তুমি এর বিচার করে দিও, তুমি এর শাস্তি দিও, আমরা এরকম করি, তাহলে কিন্তু অন্যায় হবে। প্রতিবাদ করা উচিত। যদি আমাদের প্রিয়জনকে কাউকে হত্যা করে বা দেশ মায়ের কোনো সন্তানকে হত্যা করে, তাহলে আমরা যদি সভ্য সুশীল সমাজের মানুষ হই, আমাদের প্রত্যেককে কিন্তু প্রতিবাদ করতে হবে, প্রতিবাদে গর্জিত হতে হবে, অন্তত শব্দ বোমা নিক্ষেপ করতে হবে। কিন্তু দেখো, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। তাহলে কি নিহত ভাইয়ের, এখানে নিহত কথার অর্থ কিন্তু মৃত না। নিহত কথার অর্থ কারো দ্বারা হত হওয়া। নিহত আর মৃতদেহ আলাদা। যদি কাউকে কেউ মেরে ফেলে তাহলে সেটা হয় নিহত, আর যদি রোগ ব্যাধি হয়ে কেউ মারা যায় তাহলে সেটা হলো মৃত। তিনি মারা গিয়েছেন, মৃত। নিহত, তাকে হত্যা করা হয়েছে, তিনি হলো নিহত। তাহলে 14 জনকে নিহত করা হয়েছিল। কজনকে? 14 জনকে নিহত করা হয়েছিল ডিরেক্টলিভাবে, আরও কিন্তু লুকিয়ে চুরিয়ে অনেক মানুষ মারা হয়েছিল। নিহত ভাইয়ের শবদেহ দেখে, তাহলে আমার দেশ মায়ের যে সন্তানকে হত্যা করা হয়েছে তাই দেখে। তাহলে নিহত কথার অর্থ কি? যাকে হত্যা করা হয়েছে। তা নিহত ভাইয়ের শবদেহ, সব মানে মৃতদেহ, তাহলে সব অসব
মানে মৃতদেহ, দন্তস্ব কিন্তু নয়, দন্তেস্ব নয়, তালে বস্য বসব, সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, অর্থাৎ আমার ভাইকে হত্যা করেছে শোষক শ্রেণীর লোকরা, তাদের বিরুদ্ধে যদি আমি না যেতে পারি, আমি যদি তাদের বিরুদ্ধে না যেতে পারি, যদি আমার ক্রোধ উৎপন্ন না হয়, তাহলে আমার ভালোবাসার কোনো মূল্য নেই, সমাজের কোনো মূল্য নেই, আর মূল্যবোধেরও কোনো মূল্য নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি আমার বোনকে প্রচণ্ড স্নেহ করি, আর আমার বোন স্কুল থেকে আসছে, ঠিক সেই সময় কিছু দুর্বৃত্ত ছেলেরা এসে বোনকে অত্যাচার করলো এবং তাকে অত্যাচার করে, তাকে শারীরিক নিপীড়ন করে তাকে মেরে ফেললো। আর আমি তাকিয়ে দেখলাম আর বলি, বোনকে ভালোবাসি, বোনকে স্নেহ করি, তোরা ছেড়ে দে, তোরা ছেড়ে দে। আর আমার বোন যখন হত হয়ে যায়, যখন হত্যা করে ফেলা হয় বোনকে, তখন বললাম, হে ভগবান, তুমি এদের ক্ষমা করো না। এ ধরনের কথা কবি স্বীকার করেননি। কবি বলেছেন প্রতিবাদ করো, আমাদের প্রতিবাদী হওয়া উচিত, আমাদের ক্রোধী হওয়া উচিত, রেগে যাওয়া উচিত, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবসময় রুখে দাঁড়ানো উচিত। কবি তাই কি বললেন, নিহত ভাইয়ের সব দেহ দেখে, আমার ভাইকে হত্যা করা হয়েছে তাই দেখে নাই যদি হয় ক্রোধ, আমার মধ্যে যদি রাগ জন্ম না হয়, তেজ জন্ম না হয় এবং ক্রোধ জন্ম না হয়, কেন ভালোবাসা? তাহলে ভালোবাসার কোনো মূল্য নেই। কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? তাহলে আমি যদি যাকে ভালোবাসি, আমি মা, আমার বোন, পিতা মাতা আদি আমার সমাজের লোককে ভালোবাসি, তাদের উপর যদি কেউ আঘাত করে, আমি যদি প্রতিবাদ না করি, তাহলে আমার ভালোবাসার কোনো মূল্য নেই, মূল্যবোধের কোনো মূল্য নেই। আমরা যে সামাজিক জীব, আমাদের সমাজেরও কোনো মূল্য নেই। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। এবার লাইনগুলোকে ব্যাখ্যা করা যাক। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আগেই বলা হয়েছিল, কিন্তু পূর্বের যে প্রথম ভিডিওটা সেখানে বলেছিলাম যে এই যে সিঙ্গুর, সে সিঙ্গুরে ওই যে মায়েরা বা মেয়েরা ঝাঁটা নিয়ে, খুন্তি নিয়ে, আরও অনেক কিছু নিয়ে তারা কোম্পানির লোকেদের এগেনস্টে, মানে কোম্পানির লোকেদের বিরুদ্ধে এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে এবং সরকার পক্ষের বিরুদ্ধে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন। তার মধ্যে তাপসী মালিক, ওনার বয়স খুব কম ছিল, মানে তরুণী ছিলেন। তো এই তরুণীকে কিছু গুন্ডারা, কিছু হারমাদ বাহিনীর লোকরা তাকে তুলে নিয়ে যায় বাড়ি থেকে এবং তাকে প্রচণ্ডভাবে শারীরিক অত্যাচার করে, ধর্ষণ করে, শোষণ করে, বঞ্চনা করে, তার শরীরকে হিংস্র জানোয়ারের মতো ছিঁড়ে ভিড়ে তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। বেশ কয়েকদিন পর যখন কিছু অংশ শেয়াল শগুনে খেয়ে নিয়েছে, তারপর তার মৃতদেহকে শনাক্ত করা হয়। এত বড় বীভৎস নারকীয় কাণ্ড কিন্তু সেই সময় করেছিল। তাহলে তাই বলেছেন কবি কি, যে মেয়ে নিখোঁজ, অর্থাৎ আমার এ দেশ মায়ের মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে। তো কবি এখানে আগে দেখব মা বলেছেন, কাকে? এ দেশ মাকে। আবার যারা মারা গিয়েছেন তাদের মাকে মা বলেছেন। এখানে কবি মেয়ে বলেছেন, অর্থাৎ মা থেকে মেয়ে কাউকেই কিন্তু অত্যাচারের বাইরে রাখেনি তৎকালীন সে সরকারের হারমাদ বাহিনীরা। তাই বলেছে যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে। তোমরা নিশ্চয়ই বুঝে গেল কেন লেখা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন লেখা হয়েছে, যে ছিন্ন ভিন্ন জঙ্গলে কেন বলা হয়েছে। অর্থাৎ তার দেহকে খুবলে খুবলে খেয়েছে, অত্যাচার করেছে, তারপর তার ডেড বডিটাকে ফেলে দিয়েছে। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। কবি বলেছেন যে আমার এ দেশ মায়ের সন্তান একটি মেয়েকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, আর আমি বিধির বিচারের দিকে তাকিয়ে বলবো, হে বিধি, তুমি এদের ক্ষমা করো না, তুমি বিচার করো। তা বলতে কবি বলেননি, কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে প্রতিবাদ আছে, হুঁশ আছে, ঊর্জা আছে, তেজস্বিতা আছে। আমরা কেন ওই শত্রুর পক্ষে লড়াই করব না? আমরা কেন প্রতিবাদের ভাষা গড়ে তুলব না? আমরা সবাই ইউনাইটেড হয়ে আমরা কেন সে অত্যাচারীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব না? তাই কবি বলেছেন যে আমি পারি না, কি পারি না? বিধির বিচারের দিকে তাকিয়ে থাকতে পারি না। অমন লাচার, অমন দুর্বল, অমন হতভাগ্য হয়ে আমি থাকতে পারি না।
আমি তা পারি না। কি পারেন না কবি? যে ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে দেখে তিনি চুপচাপ থাকতে পারেন না, বিধির বিচার চেয়ে চুপচাপ তিনি থাকতে পারেন না। আমি তা পারি না, যা পারি। তাহলে কবি কি পারেন না? কবি থাকতে পারেন না, ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে দেখে তিনি শান্ত থাকতে পারেন না, চুপ করে থাকতে পারেন না, তিনি বিধির বিচারের দিকে তাকিয়ে থাকতে পারেন না। তাহলে তিনি কি পারেন? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে। তো আমি কবি, আমি তো আর বোমা ধরতে পারি না। তোমরা জানো একটা কথা বলা হয় যে একটি বোমার চাইতে অনেক গুণ শক্তিশালী একটি কলম, একটি তরবারির চেয়ে শক্তিশালী একটি কলম। কারণ কি? এই একটা তরবারি দিয়ে একজনকে হত্যা করা যায়, দুজনকে হত্যা করা যায়, পাঁচজনকে হত্যা করা যায়। একটি সাধারণ বোমা দিয়ে 500 লোক 600 লোককে মারা যেতে পারে। মোটামুটি ভয়ঙ্কর। পরমাণু বোমার কথা বলছি না, মোটামুটি ভয়ঙ্কর। কিন্তু একটা কলমের লেখার দ্বারা সারা দেশ জেগে যেতে পারে। তোমরা ফরাসি বিপ্লব পড়েছো, দিদেরো, রুশো, ভলতিয়ার, এদের লেখাগুলি পড়ে সেখানকার দেশের মানুষরা জেগে উঠেছিল। আমাদের দেশে আমরা দেখব নজরুল ইসলামের লেখা পড়ে মানুষের রক্ত গরম হয়ে যেত। আমরা দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেখে পড়ে মানুষের মধ্যে আগুন ঝরত। দেখব আমরা চারণ কবি মুকুন্দ দাসের লেখা দেখে আমাদের ভিতরে অগ্নিগর্ভ একটা ভিতরে টকবক করে উঠতো। তাহলে এই যে সমস্ত লেখকরা ছিলেন যাদের বিদ্রোহী লেখায় আমরা প্রভাবিত হতাম, আমরা জেগে উঠতাম। তো ঠিক সেই রকম কবি বলেছেন যে আমি কিন্তু ওই বিধির বিচার চেয়ে বিধির দিকে তাকিয়ে থাকতে পারি না। আমি যেটা পারি, আমার সেই প্রতিবাদ, আমার সেই আগুন ঝরানো চিন্তাভাবনা, সেটা কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পায়। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে। অর্থাৎ আমার বিদ্রোহের কথা, আমার বিদ্রোহের ভাষা কিসের মধ্যে দিয়ে জাগে? বিবেকের মধ্যে দিয়ে জাগে। আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। তাহলে আমি তা পারি না। কবি কি পারেন না? কবি ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে বিধির বিচারের দিকে তাকিয়ে থাকতে পারেন না। আমি তা পারি না, বলে দিলাম কি পারে না কবি? যা পারি। কবি কি পারেন? কবি কি পারেন? কবি পারেন যা, সেটা তার কবিতায় জেগে ওঠে, অর্থাৎ কবিতার প্রতিবাদ জেগে ওঠে। আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। বিবেক, যদি মানুষের কাছ থেকে বিবেক, মনুষ্যত্ব হারিয়ে যায়, সে ব্যক্তি সাধারণ পশুর মতো হয়ে যায়। তাহলে কবির মধ্যে বিবেক মারা যায়নি, তাই কবির বিবেকটা তার কবিতার মধ্যে দিয়ে জেগে উঠছে, তার প্রতিবাদের ভাষাটা কবিতার মধ্যে দিয়ে জেগে উঠছে, যেটা বিস্ফোরণ, অর্থাৎ বিরাটভাবে স্ফুট হলো, ব্লাস্ট হলো, তার চাইতেও আগে, তার চেয়েও শক্তিশালী কি? তার লেখনী, তার কলমের ধারা, তার কলমের ধার, তার কলমের সেই লেখার দ্বারা কিন্তু দেশের অনেক মানুষ জেগে যেতে পারে। তাহলে আবার তোমরা লাইনটা দেখো, যে মেয়ে নিখোঁজ, তো মেয়েটা নিখোঁজ হয়েছিল কি? হারমাত বাহিনীরা তাকে ধর্ষণ করে ফেলে দিয়েছিল, তাই সে নিখোঁজ। ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে তার শরীরকে অত্যাচার করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, যন্ত্রণা দেওয়া হয়েছিল এবং তাকে ফেলে দিয়েছিল। কিছুদিন পরে শেয়াল কুকুরের খাওয়া পচে যাওয়া দেহ পেয়ে যায় সেখানকার গ্রামবাসীরা। আমি কি তাকাবো? অর্থাৎ কবি তাকাতে পারেন না, সব দেহ দেখে আকাশের দিকে তাকিয়ে, বিধির দিকে তাকিয়ে বলতে পারেন না বিধি বিচার করো, বিধির বিচার চেয়ে। আমি তা পারি না, কবিতা পারেন না, অর্থাৎ চুপচাপ থেকে বিধির বিচার চাইতে পারেন না। যা পারি কেবল সেই কবিতায় জাগে। যা কবি পারেন সেটা তার কবিতার মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে বিদ্রোহ জেগে ওঠে, বিদ্রোহের ভাষা জেগে ওঠে। আমার বিবেক, আমার বারুদ, আমার বিবেক অর্থাৎ কবির যে কবি সত্তা, কবির যে মানব সত্তা, সেটা জেগে উঠেছে। আমার বারুদ অর্থাৎ বারুদের চাইতে শক্তিশালী বিস্ফোরণের আগে। তাহলে কবির বারুদ কি? কবির বারুদ কি? কবির বিবেক। কবির বারুদ কি? কবির বিবেক। এটা কোথায় জেগে ওঠে? কবিতায়। কোথায় জেগে ওঠে? কবিতায়। তাহলে কবির বিবেক কি? কবির বারুদ। কবির বিবেক কি? কবির বারুদ। কোথায় জেগে ওঠে? কবিতায়। এটা কি? বিস্ফোরণের চাইতে আগে। অর্থাৎ কবি বলেছেন একটি কবিতা একটা বোমার চাইতেও ভয়ঙ্কর এবং বোমার চাইতেও বেশি রেনেসাঁস বা বিপ্লব ঘটাতে পারে। কবিতা খুব ভালো করে পড়বে, প্রত্যেকটা লাইনকে ভালো করে দেখবে, যাতে আমি তোমাদেরকে প্রশ্ন দিলে প্রশ্নগুলো করতে পারো। জয় হিন্দ, ভালো থেকো, সুস্থ থেকো।